দেয় জামাত কেন? আরে ভাই, জামাতের যে দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এখানে, জামাতের হাতে দেশ পরিচালনা গেলে তো দেশ ধ্বংস হয়ে যেত। ভাগ্য ভালো বিএনপি ক্ষমতা এসেছে। তবে হ্যাঁ, জামাত এবার শ্যাডো ক্যাবিনেট চালিয়ে স্মার্ট হোক, প্রিপারেশন নিয়ে বিরোধী দল থেকে, তারপরে ক্ষমতা থেকে যাক। এবার ক্ষমতা আসলে ডিজাস্টার হতো। যে ড্রাইভারই পারে না তাকে আপনি ড্রাইভারই দিবেন, দেশ তো ধ্বংস হয়ে যাবে। তো জামাত ক্ষমতা আসলে কি করতো আল্লাহ জানে। সব মনে হয় সিলেট এবং ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ধরে মন্ত্রী বানিয়ে দিত, আর দেশটা লাডে উঠতো 3 দিনের মধ্যে। দিয়ে বলতে পারেন যে এটাকে অবৈধ ঘোষণা করুক, বিএনপি সরকার সেটাকে অবৈধ ঘোষণা করলো। যতক্ষণ পর্যন্ত এটা তিনি না করছেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যবসায়ীকে কি গিয়ে তিনি বলতে পারেন রমজান মাসে টেলিভিশন চলবে না, রমজান মাসে ক্যারাম খেলা চলবে না? সেই কাজটাই তিনি করিয়েছেন এবং সাথে পুলিশ নিয়ে গিয়ে পুলিশের বড় কর্তাকে দিয়ে এই কাজগুলো তিনি নিজে সশরীরে করিয়েছেন, যে ভিডিওটুকু আপনারা শুরুতেই দেখেছেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে তিনি কোথায় কিভাবে এই কাজ করলেন, এই কাজের প্রেক্ষিতে কি ঘটনা ঘটলো কুষ্টিয়াতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। সরকার যেদিন বিদায়ী ভাষণ দিলেন নির্বাচনের পরে, সেদিন জাতির সামনে এসে বললেন আমরা 34 বিলিয়ন ডলার রেখে যাচ্ছি। এখন অনেকেরই প্রশ্ন যে তারা 34 বিলিয়ন ডলার যদি রেখে যায়, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় কত বিলিয়ন ডলার ছিল? অর্থাৎ রিজার্ভ আওয়ামী লীগ সরকার কত বিলিয়ন ডলার রেখে গেছে? আওয়ামী লীগ সরকার 5 আগস্টে যখন বাংলাদেশ থেকে চলে যায়, পালিয়ে যায়, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে তখন আমাদের রিজার্ভ ছিল 20 বিলিয়ন ডলার। সেই 20 বিলিয়ন ডলার 16-17 মাসে 34 বিলিয়ন ডলার করেছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায়ী ভাষণে উল্লেখ করলেন এবং বললেন এখন আর আন্তর্জাতিক বিশ্বের যে সকল দেশ আমাদের কাছে ঋণ পাবে তারা বাংলাদেশকে তাড়া করতে পারবে না, আমাদের রিজার্ভ এখন 34 বিলিয়ন ডলার হয়েছে। 29শে ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশ হলো বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো 30 বিলিয়ন ডলার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে 34 বিলিয়ন ডলারের কথা বললো, বাকি বেশি যে 4 বিলিয়ন ডলারের কথা বললো, সেটা তাহলে মিথ্যা না সত্য সেটা আমি হিসাব করে আপনাদেরকে জানাই দিব। কিভাবে এই হিসাবটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দিয়ে গেছে সেটাও ক্লিয়ার হয়ে যাবেন। হেফাজত ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুসিটি হুজুরকে নিয়ে জামাত ইসলামের একটা অবাক করা প্রস্তাবনা সামনে এসেছে, যেটা কেউ জানতো না। এখন যেহেতু সামনে এসেছে, অতএব এটাকে ফাঁস বলতে পারেন। আমিরের জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি খালেদ মহিউদ্দিনের সাথে একটা সাক্ষাৎকারে এটা ফাঁস করে দিয়েছেন দর্শক। এবং এর মধ্য দিয়ে জামাত যে কতটা অদূরদর্শী এবং ইমোশনাল দল, কতটা আবেগী দল, এটা প্রমাণিত হয়েছে। এটা ছিল জামাতের ইতিহাসে এক মহা ভুল দর্শক। হেফাজত আমিরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চেয়েছিল জামাত। আমিরে জামাত নিজে এই কথা বলেছেন খালেদ মহিউদ্দিনকে। দেখেন, এটা কি রাজনীতি? জামাত কি রাজনীতি করে? রাজনীতি করে এটা কি মসজিদের কাতার, যে ভাই সামনে যান, ভাই সামনে যান? রাজনীতিতে এভাবে আপনার প্রতিপক্ষ বা কাউকে সামনে ঠেলে দেয়া, এটা রাজনীতি না। রাজনীতিতে নিজের জায়গা করে নিতে হবে নিজে। জামাত কেন রেজাল্ট টেম্পারিং এবং রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পারলো না? কেন জামাতের তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, মানুষ ভোট দেওয়া সত্ত্বেও জামাত ক্ষমতায় আসতে পারলো না? জামাতের এই অযৌক্তিক, অগ্রহণযোগ্য, ফালতু ইমোশনাল সিদ্ধান্তের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে ধরাটা কোন জায়গায় খেয়েছে। এটা বিষয়ে সমালোচনা করতে হবে, জামাতকে সজাগ করতে হবে। আচ্ছা, বাংলাদেশের এক ক্রান্তিকালে, এক ক্রিটিক্যাল মোমেন্টে হেফাজতের আমিরের মতো একজন অযোগ্য, একজন কূপমণ্ডুক, একজন মাজুর লোক, যার ব্রেইন, শরীর কোনো কিছু কাজ করে না, যিনি কথা বলতে পারেন না, যিনি লোকজনকে চেনেন না, যিনি ঠিকমতো নিজে খেতে পারেন না এবং ভুলে যান, এরকম একজন লোককে উপদেষ্টা বানাতে প্রস্তাব দেয় জামাত কেন? আরে ভাই, জামাতের যে দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এখানে, জামাতের হাতে দেশ পরিচালনা গেলে তো দেশ ধ্বংস হয়ে যেত। ভাগ্য ভালো বিএনপি ক্ষমতা এসেছে। তবে হ্যাঁ, জামাত এবার শ্যাডো ক্যাবিনেট চালিয়ে স্মার্ট হোক, প্রিপারেশন নিয়ে বিরোধী দল থেকে, তারপরে ক্ষমতা থেকে যাক। এবার ক্ষমতা আসলে ডিজাস্টার হতো। যে ড্রাইভারই পারে না তাকে আপনি ড্রাইভারই দিবেন, দেশ তো ধ্বংস হয়ে যাবে। জামাত ক্ষমতা আসলে কি করতো আল্লাহ জানে। সব মনে হয় সিলেট এবং ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ধরে মন্ত্রী বানিয়ে দিত, আর দেশটা লাডে উঠতো 3 দিনের মধ্যে। 4 দিনের মধ্যে পতন আন্দোলন করতো মনে হয়। স্টুপিড ডিসিশন ছিল এটা। হেফাজতের আমিরের মতো একজন অযোগ্য, একজন কোন দিক থেকে, শারীরিকভাবে, মানসিক দিক থেকে, কোন দিক থেকে যে যোগ্য না, একটা মন্ত্রণালয় চালাবে, একটা সরকারের উপদেষ্টা হবে, এটা কত কঠিন। ডক্টর আফামা খালিদের মতো একজন জাদ্রের লোক, তাকে হিমশিম খেতে হয়েছে। একজন ইনক্লুসিভ লোক, যিনি সবাইকে ধারণ করেন। ডক্টর আফামা খালিদ চরমনাই, কিন্তু তিনি ইনক্লুসিভ, তিনি জাকির নায়েককেও কন্টেইন করেন।
এবং তিনি স্মার্ট একজন ডক্টর, একজন আধুনিক লোক, কওমি আলেম হলো একজন আধুনিক যোগ্য, প্রশাসনিকভাবে অত্যন্ত দক্ষ একজন লোক। তারই আমরা কত সমালোচনা করেছিলাম, তিনি হিমশিম খেয়েছেন কুলিয়ে উঠতে। আর কোথাকার কি মহিবুল্লাহ বাবুনগরী, তাকে নাকি উপদেষ্টা বানানোর প্রস্তাব করেছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একজন রিক্সা চালককে যদি বিমানের স্টিয়ারিং ধরিয়ে দেন, ককপিটে বসিয়ে দেন, এটা যেরকম একদম বোকামি, হেফাজতের আমিরকে মন্ত্রী করার প্রস্তাব তার চাইতে বোকামি। সে কি মন্ত্রণালয় চালাবে আপনি চিন্তা করেন। এই মহিবুল্লাহ বাবু সিটি হুজুর, এরে আপনি ধর্ম উপদেষ্টা বা কোনো একটা উপদেষ্টা বানাতেন, প্রথমে মানে এ তো কিছুই পারতো না, সাইন্টিন ঠিক মতো করতে পারে কিনা সন্দেহ আছে। এ বড় আলেম ছিলেন, জবরদস্ত আলেম ছিলেন, এই বিষয়ে আমরা আলোচনা করছি না। কিন্তু একজন মন্ত্রী হিসেবে, উপদেষ্টা মানে মন্ত্রী, একজন মন্ত্রী হিসেবে তিনি কি উপদেশ দিবেন? তাকে ধর্মমন্ত্রী বলে প্রথমে বলতেছে আজকে থেকে জামাত শিবির বাইতুল মোকাররমে নিষিদ্ধ, কারণ এরা কাদিয়ানীদের আলাদা মসজিদ থাকবে। কোনো মসজিদে, কোনো প্রচলিত মসজিদে জামাত নামাজ পড়তে পারবে না জামাতের লোকজন, কারণ এরা কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট। এরা আলাদা জামাতি মসজিদ, এরা কাটাবান মসজিদে নামাজ পড়বে, তামিল মিল্লাত মাদ্রাসার মসজিদে, জামিয়া কাশ্মীর মাদ্রাসার মসজিদে যে নামাজ পড়বে, অন্য কোনো সুন্নিদের মসজিদে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে জামাত শিবির নামাজ পড়তে পারবে না। এই বাবু সিটি হুজুর তো ফতোয়া দিত ওইটা। আরে কিভাবে কি চালাতে? এরকম বিদ্বেষ পরায়ণ লোক, যেই সরকারের অন্যতম সমর্থনদাতা ছিল জামাত ইসলামী, সেই সরকারের উপদেষ্টা হবে মহিবুল্লাহ বাবুনগরী। এটা আবার জামাত প্রস্তাব করেছে। আমি জামাতের ব্রেইনটাকে, এটা নিয়ে আমি অবাক যে এই লোক কিভাবে প্রস্তাব করে। আপনি কি এখানে পুতুল খেলা মনে করেন রাষ্ট্রটাকে? এটা কি মসজিদের কাতার যে ভাই আপনি সামনে যান সামনে যান? এটা রাষ্ট্র। ড্রাইভার যোগ্য না হলে সবাই অ্যাক্সিডেন্ট হবেন। জামাতের আমির তো জাতিকে অ্যাক্সিডেন্ট করার ফাঁদে ফেলেছিলেন। আর জামাত ইসলামী উপদেষ্টা পদে কাদেরকে প্রেসক্রাইব করবে? হ্যাঁ, অবশ্যই এখানে পলিটিক্যালি জামাতপন্থী, যিনি জামাতের অধিকার যাতে হরণ করা না হয়, জামাতের পক্ষে কারচুপি করবেন সেজন্য না, আপনি জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ক্ষেত্রে যেন তিনি সজাগ থাকেন। তিনি কারচুপি করে জামাতকে জিতিয়ে দিবেন তা না, অ্যাটলিস্ট তার কারণে যাতে জামাতের বিরুদ্ধে কারচুপি না হতে পারে, এটা ওয়াচডগের ভূমিকা পালন করবেন। বিভিন্ন জায়গায় জামাতকে বঞ্চিত যেন না করা হয়, জামাতের প্রাপ্য রাইট যাতে পান, এই বিষয়ে তিনি সোচ্চার থাকবেন। জামাত তাদেরকেই উপদেষ্টা হিসাবে প্রেসক্রাইব করবে, এটাই তো যৌক্তিক হওয়ার কথা, রাইট? এ বিষয়ে কোনো সন্দেহ আছে? তা জামাত প্রস্তাব করবে এই ধরনের লোককে, মহিবুল্লাহ বাবু সিটি হুজুরকে জামাত প্রস্তাব করবে কেন? প্রচন্ড জামাত বিদ্বেষী এবং একজন অকার্যকর লোক, যার কোনো যোগ্যতা নাই এবং মন্ত্রী হওয়ার, আলেম হিসেবে মাদ্রাসা চালানোর যোগ্যতা থাকতে পারে এবং যার শারীরিক কোনো সক্ষমতা নাই, তাকে কেন আপনি মন্ত্রী বানানোর প্রস্তাব দেন? তাহলে আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, তাহলে জামাত ক্ষমতা আসলে কি তাকে টেকনোক্র্যাট কোটায় বানাতেন? দেশ ধ্বংস হয়ে যেত। এই ধরনের চিন্তা নিয়ে জামাত রাজনীতি করে, এটা কি? আরে ভাই, হেফাজতে ইসলামী তারাও তো এই বাবু সিটি হুজুরকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিবে না, কারণ জানে যে এই লোক ড্রাইভিং করতে গেলে গাড়ি খালের মধ্যে ফালিয়ে দিবে। হেফাজতে ইসলামী প্রস্তাব করেছে ডক্টর আফামা খালিদকে, যিনি পুরোপুরি যোগ্য লোক ছিলেন। মামুনুল হকরা বা অন্যান্য দল তারাও আফামা খালিদের প্রতি, জামাত এখানে মিজানুর রহমান আজহারিকে প্রস্তাব করতে পারে। এটা হতে পারে যে আজহারি জামাতপন্থী কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য একজন বড়, এই ধরনের লোকেই সাধারণত তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হয়। ধর্মীয় গ্রাম থেকে আলেম এগুলো যদি হয়, জামাত মিজানুর রহমান আজহারিকে প্রস্তাব করতে পারতো, অথবা প্রবীণ নাগরিক হিসেবে কামালউদ্দিন জাফরি যদি শারীরিকভাবে যোগ্য হয় তাকে করতে পারতো। কিন্তু মহিবুল্লাহ বাবু সিটি হুজুরকে কেন করবে? তাহলে এখান থেকে একটা বিষয় বোঝা যায়, জামাত অনেকটা ইমোশনাল। রাজনীতিকে তারা মনে করে যে মসজিদের কাতারে ভাই সামনে যান ঠেলে দেওয়ামূলক, আর এই দৃষ্টিভঙ্গি থেকেই মারাটা খেয়েছে। দেখেন, ইউনূস সরকারকে নিঃশর্ত এবং নিঃস্বার্থ সমর্থন দিয়েছে জামাত ইসলামী, আর বিএনপি বিনিময় ছাড়া 1 সেকেন্ডও সমর্থন দেয়নি। সবকিছু ঠিকঠাক করেছে, তারপরে সমর্থন দিয়েছে। তার আগে অস্থির করে রেখেছিল সরকারকে, সেই লন্ডন বৈঠক থেকেই সবকিছু ফাইনাল। তার আগে ইউনূসকে কত গালাগালি মনে আছে? আর জামাত নিঃস্বার্থ সমর্থন দিতে হয় শুধু প্রেমিকাকে আর স্ত্রী আর একদম রক্ত সম্পর্কিত, আর কাউকে নিঃস্বার্থ সমর্থন দেওয়া যায় না। এই কাজ এরা করেছিল, জামাত করেছিল। তার জামাত এই বিপুল সংখ্যক মানুষ ভোট দেওয়ার পরও জামাত ক্ষমতা আসতে পারলো না। আওয়ামী লীগের ভোটটাও জামাত তাদের বক্সে নিতে পারলো না, যে ভোট বিএনপি নিয়ে ক্ষমতা এসে গেছে। কিভাবে পারবে? এরা মহিবুল্লাহ বাবু সিটি হুজুরকে মন্ত্রী বানাতে চায়। চিন্তা করেন কোন জগতে এখনো জামাত পড়ে আছে। আমি নিন্দা জানাই এ ধরনের থার্ড ক্লাস, এ ধরনের অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের। কেন কিরাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না, কিরাম আমি বলে দিছি না, কোনো কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ, রমজান মাস। দর্শক, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে বিএনপি। বিএনপি সরকার গঠন করে মন্ত্রিসভা গঠন করেছে, বিএনপি তার কার্যক্রম চালাচ্ছেও। বিএনপি যখন ক্ষমতায়, তখন কুষ্টিয়াতে দেখা গেল ছড়ি ঘোরাচ্ছেন জামাতের এমপি আমির হামজা। জামাতের এই বিতর্কিত এমপি হওয়ার আগেই, যদি বিতর্কিত এমপি হওয়ার পরে বিতর্ক এই প্রথম তৈরি
তৈরি করলেন তিনি। এমপি হওয়ার আগেই তিনি বিতর্কিত, নানাভাবে ভার্সিটির ছেলেদের, জাহাঙ্গীরনগর ভার্সিটির ছেলেদের মদ দিয়ে কুলি করিয়েছেন তিনি, অনেক কিছু আমরা দেখেছি। অনেক কথা বলে সেগুলো থেকে তিনি আবার পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। ধর্মের অনুভূতিতে আঘাত লাগে এরকম কর্মকাণ্ড, এরকম কথাবার্তা তার মুখ থেকে আমরা শুনেছি। তিনি দাঁড়িপাল্লায় ভোট দিলে কি হবে, কোথায় যাবে, বেহেস্তে যাবে নাকি দুজকে যাবে, এরকম নানা কথাবার্তা শুনেছি আমরা। সেই বিতর্কে যেতে চাই না, কিন্তু যখন বিএনপি ক্ষমতায় তখন তিনি কুষ্টিয়াতে তার যে আসন, যেখানে কুষ্টিয়া 3 শহরের আসনে তিনি জিতেছেন, সেখানে তিনি রাতের বেলা ছড়ি ঘোরানো শুরু করেছেন। ছড়ি ঘোরানো কি, তিনি আদেশ জারি করছেন দোকানে দোকানে গিয়ে যে রাতের বেলা, মানে রাতের বেলা না, রমজান মাসে কোনো ধরনের কোনো টেলিভিশন চলবে না, কোনো ধরনের কোনো ক্যারাম খেলা যাবে না, এই আদেশ তিনি জারি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি রমজান মাসে টেলিভিশন দেখা না যায় তাহলে এটা মানে তার বয়ানে ইসলামের দৃষ্টিতে কতটা ঠিক, কতটা বেঠিক? টেলিভিশন যদি মানে অপবিত্র ব্যাপার হয় তাহলে টেলিভিশনকে সবসময় বর্জন করা উচিত। আবার ক্যারাম খেলা যদি ইসলাম বিদ্বেষী হয় তাহলে ক্যারাম খেলাকে বাংলাদেশে অবৈধ ঘোষণা করা উচিত। তার বরং সংসদে যাওয়ার যেহেতু তার মানে সুযোগ হয়েছে, তিনি সংসদে গিয়ে বলতে পারেন যে ক্যারাম খেলা অবৈধ ইসলামের দৃষ্টিতে, তিনি রেফারেন্স দিয়ে বলতে পারেন যে এটাকে অবৈধ ঘোষণা করুক। বিএনপি সরকার সেটাকে অবৈধ ঘোষণা করলো। যতক্ষণ পর্যন্ত এটা তিনি না করছেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যবসায়ীকে কি গিয়ে তিনি বলতে পারেন রমজান মাসে টেলিভিশন চলবে না, রমজান মাসে ক্যারাম খেলা চলবে না? সেই কাজটাই তিনি করিয়েছেন এবং সাথে পুলিশ নিয়ে গিয়ে পুলিশের বড় কর্তাকে দিয়ে এই কাজগুলো তিনি নিজে সশরীরে করিয়েছেন, যে ভিডিওটুকু আপনারা শুরুতেই দেখেছেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে তিনি কোথায় কিভাবে এই কাজ করলেন, এই কাজের প্রেক্ষিতে কি ঘটনা ঘটলো কুষ্টিয়াতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বড় কষ্টের জায়গা হচ্ছে কুষ্টিয়াকে আমরা সাংস্কৃতিক রাজধানী বলি। সাংস্কৃতিক রাজধানীর সংস্কৃতি চর্চা করা মানুষগুলো, শহরের মানুষগুলো, যে শহরে লালন ফকির শুয়ে আছেন, যে শহরের পাশে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, রবীন্দ্রনাথের পদচারণা, যেখানে মীর মোশাররফের পদচারণা, যেখানে হাজারো গুণীজনের পদচারণায় যে কুষ্টিয়া ধন্য হয়েছে, সেই কুষ্টিয়া আজকে কেন যেন একটা সাম্প্রদায়িকতার অভয়ারণ্যে পরিণত হতে চলেছে। বিগত নির্বাচনে আমরা সেটাই দেখেছি। সেটা হতেই পারে কুষ্টিয়াবাসীর পছন্দ, কিন্তু যাকে কুষ্টিয়াবাসী পছন্দ করলেন তিনি যে কাজ করছেন সেটা কতটা পছন্দ হবে কুষ্টিয়াবাসীর, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানবজমিনের শিরোনামটা দেখুন, সেখানে বলছে কুষ্টিয়ায় বাজারে রমজানে ক্যারাম টিভি বন্ধের নির্দেশ পুলিশ কর্মকর্তার। আপনারা ভিডিওতে দেখলেন সেই পুলিশ কর্মকর্তাকে মানে সাথে নিয়ে তিনি মুভমেন্টটা করছেন এবং তিনি এই কাজটা করিয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি বাজারে রমজান মাসে ক্যারাম খেলা ও টেলিভিশন চালানো বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটা শুক্রবারের ঘটনা। স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য আমির হামজা বাজার পরিদর্শনে গেলে তার সঙ্গে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবি থানার অধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউল আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বাজারের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে মশিউল আজম কড়া ভাষায় বলেন, ওই যে ক্যারাম খেলতেছে, আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো? সেদিন বাজার কমিটিকে ডেকে বলে গেছি না তারাবির 1 মাস এখানে কোনো ক্যারাম, কোনো টিভি চলবে না, কেন চললো? পরে তাকে ক্যারাম বোর্ডের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে পাশেই দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে বলতে শোনা যায়, রমজান মাস ইবাদতের মাস, যাই করবেন নামাজের সময় যেন এইসব না করেন। খুবই ভালো, আপনি নামাজের সময় বলতে পারেন যে নামাজের সময় আপনি টিভি চালান। নামাজের সময় বাংলাদেশে কোন মানুষ রয়েছে, এমনকি কোন হিন্দু রয়েছে যে নামাজের সময় বাজারে টিভি চালায়, মানে এই কি বলে তারাবির নামাজের সময় বাজারে টিভি চালায়? এরকম কোনো মানুষ রয়েছে? এরকম কোনো অধ্যত্ত কেউ দেখায়? মানে এই মানুষ তো এমনি, আমাদের দেশের মানুষ তো এমনিই ধর্মভীরু, তারা এমনিতেই নামাজকে শ্রদ্ধা করে, যারা নামাজে যায় না তারাও, কিংবা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও ওই সময়টা টেলিভিশন বন্ধ রাখে কিংবা উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি এগুলো বন্ধ রাখে। তাহলে পুলিশ দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে কেন? কেন পুলিশ বলবে যে রমজান মাসে এগুলো চলবে না? রমজান মাসে টেলিভিশন বন্ধ থাকলে আপনি যে ওয়াজ করেন সেই ওয়াজ মানুষ দেখবে কি করে? রমজান মাসে টেলিভিশন যদি বন্ধ থাকে তাহলে সেহরির যে টাইম, আজান এবং মানে
মানে আজান, সেহরের আগে তেলাওয়াত, ইফতারের আগে তেলাওয়াত, ইফতারের আজান, এগুলো মানুষ দেখবে কি করে, এগুলো মানুষ জানবে কি করে? রমজান মাসে বিশেষভাবে আয়োজন করা হয় যে কোরআন তেলাওয়াত সহ বহু ইসলামী প্রোগ্রাম, সেগুলো মানুষ দেখবে কি করে? মানে টেলিভিশনই বন্ধ করে দেবেন আপনি রমজান মাসে। আপনি ক্যারাম খেলা কোথায় মানে কোথায় লেখা আছে, ইসলামের কোন বিধানের লেখা আছে যে ক্যারাম খেলা যাবে না, ক্যারাম খেলা হারাম কিংবা ক্যারাম খেলা ইসলাম নিষিদ্ধ? এরকম যদি থেকে থাকে, আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, আপনি সেগুলো নিয়ে সংসদে বলেন, ক্যারাম খেলাকে অবৈধ ঘোষণা করে দেন, তাহলেই তো হলো। এই মানে কি বলবো যে এই শোডাউন করার তো কোনো প্রয়োজন হয় না। তিনি বলছেন যে মানে একটি চায়ের দোকানে মানে সেখানে বলছেন যে নামাজের ঘটনার পর দিন রাত 8টার দিকে বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কেউ কেউ দোকান খুললেও শাটার আংশিক নামানো ছিল। একটি চায়ের দোকানে টেলিভিশন চালু থাকলেও ক্যারাম খেলা বন্ধ দেখা যায়। ওই দোকানের মালিক বলেন, আমার এখানে কয়েকজন নিয়মিত বসেন, তারা একটু টিভি দেখেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি কাশেম মেম্বার এখানে এসে বলেন, হঠাৎ করে এভাবে সব বন্ধ করে দেওয়া ঠিক নয়, তরুণদের কিছু বিনোদন দরকার। চেয়ারম্যান মেম্বাররা মাঝে মধ্যে খেলতে আসেন। সব মানে এই স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মাঝে মধ্যেই মসজিদে ওয়াজ করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মশিউল আলম বলেন, এটি ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, ওপর মহলের নির্দেশেই তিনি এই কথা বলেছেন। উপর মহল মানে আমির হামজা, তার উপর মহল তো আমির হামজা, তার উপর মহল নিশ্চয়ই বিএনপি সরকার না। মানে তিনি এখনো মনে করছেন তার উপর মহল হচ্ছে আমির হামজা, যার নির্দেশে তিনি এই কাজ করেছেন, মানে চোটপাট করেছেন ব্যবসায়ীদের উপরে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, এ ধরনের কোনো নির্দেশনা অধস্তনদের দেয়া হয়নি। তার মানে তিনি নিশ্চিত করে আমির হামজার দলের লোক এবং আমির হামজার চাটুকারিতা করেই এই কাজগুলো তিনি করেছেন তাকে খুশি করার জন্য। ওসি বলছেন এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার জসিমউদ্দিন বলছেন, এটি কোনো পুলিশি নির্দেশনা নয়। রোজার দিনে চায়ের দোকান খোলা থাকবে কিনা তা আইনগত বিষয় নয়, এটি ব্যক্তিগত অনুভূতির বিষয়। এ কারণে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই বললেও তিনি জানান। একেবারে স্পষ্ট কথা, এসপি সুন্দর কথা বলেছেন যে এটা তো আইন হতে পারে না। রোজার দিনে কে দোকান খোলা রাখবে, কে দোকান বন্ধ রাখবে, এটা তো তার পার্সোনাল অনুভূতির ব্যাপার। সে যদি মনে করে যে আমার রোজার দিনে ব্যবসা না করলেও পেট চলবে, তাহলে সে ব্যবসা করবে না, সে দোকান বন্ধ রাখবে, সে দোকান খোলা রাখবে না। সে যদি মনে করে যে আমার মানে টেলিভিশন বন্ধ রাখলে খরিদ্দার না আসলেও আমার চলবে, আমার চায়ের দোকানে মানুষ এমনিই চা খাবে, তাহলে সে বন্ধ রাখবে। সে যদি মনে করে নিজে থেকে, তাহলে সেটা করবে। আপনি কে এটা চাপ প্রয়োগ করে করানোর? আপনি তো কেউ না, আপনি তো এই চাপ প্রয়োগ করতে পারেন না, আপনি তো এই দেশটাকে তালেবানি শাসনে রূপান্তরিত করতে পারেন না। তাহলে বাংলাদেশেও নিয়ম করেন, ওই যে তালেবানরা নিয়ম করেছে যে স্ত্রীকে মারতে মারতে হাড্ডি গুড্ডি না ভাঙা পর্যন্ত ওইটা কোনো অপরাধ হবে না, যখন হাড় ভেঙে যাবে তখন ওইটা মানে বিচারের যোগ্য হবে। হাড় না ভাঙা পর্যন্ত আপনি স্ত্রীকে মারতেই থাকতে পারবেন। এই নিয়ম বাংলাদেশেই করেন, সমস্যা কি? মানে বুঝছি একটা ব্যাপার তো রয়েছে, মানে আপনারা ক্ষমতায় আসলে এটা যে করতেন এটা বোঝাই যাচ্ছে। ক্ষমতায় না এসেই একটা আসনের সংসদ সদস্য হয়ে যখন ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন, যে ব্যাপারটা আসলে সরকারের নীতির উপরে নির্ভর করে, সেইটাকে ওভারটেক করে আপনি ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন। এলাকার তরুণ সমাজ ক্যারাম খেলার ব্যাপারে আপনি যদি তাদেরকে ক্যারাম খেলতে বাধা দেন, তাহলে তাদেরকে ইনডাইরেক্টলি বলছেন যে যা বাবা তোরা গোপনে যে মদ খা, গোপনে যে জোয়া খেল, গোপনে যে ইয়াবা খা, মানে মাদকে আসক্ত হয়ে যাক, খেলাধুলা না করুক। এটাই তো মিশন, এটাই। মাদকে আসক্ত হলে সমস্যা নেই, কারণ ওটা গোপনে করছে, আর প্রকাশ্যে খেলাধুলা করলে সেটাতে আপনার সমস্যা, আপনার ইমানে আঘাত লাগে। এত ইমান মানে অহেতুক মানে লোক দেখানো ইমান আপনাদের কোথায় থেকে গজে, এটা তো একটা বড় প্রশ্ন। এই কাজগুলো বাংলাদেশে মানে হঠাৎ হলে কি, যে হঠাৎ কোনো মানে মানুষ খুবই গরিব অবস্থা থেকে যদি হঠাৎ লটারিতে 40 লাখ টাকা পেয়ে যায় না, তখন সে টাকা রাখার জায়গা পায় না। সে একবার ভাবে যে মাটির নিচে রাখবে, নাকি কাঁথার নিচে রাখবে, নাকি বালিশের মধ্যে রাখবে, নাকি হাড়ির মধ্যে লুকিয়ে রাখবে, কোথায় রাখবে সে টের পায় না। মানে এদের অবস্থা ওই হয়েছে। অপ্রত্যাশিতভাবে অনেক কিছু পেয়ে গেলে যা হয়, সেই উদাহরণটা কুষ্টিয়াতে তৈরি হলো। অথচ এই কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলে খ্যাত। এই কুষ্টিয়া নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ অহংকার করি। এই কুষ্টিয়ার লালনকে, রবীন্দ্রনাথকে একটুখানি অদেখা স্পর্শ করতে সারা পৃথিবীর মানুষ সেখানে ছুটে যান এক বেলার জন্য হলেও। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্যায়, অবিচার, দুর্নীতি, লুটপাটের ইতিহাস এক এক করে ফাঁস হওয়া শুরু হয়েছে। বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, সেগুলো আজকে আপনাদেরকে বলবো। আরো ফাঁস হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার 16-17 মাসে কি কি করেছে তার একটা ইতিহাসের অংশ আজকে আপনারা জানতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেদিন বিদায়ী ভাষণ দিলেন নির্বাচনের পরে, সেদিন জাতির সামনে এসে বললেন,
আমরা 34 বিলিয়ন ডলার রেখে যাচ্ছি। এখন অনেকেরই প্রশ্ন যে তারা 34 বিলিয়ন ডলার যদি রেখে যায় তাহলে আওয়ামী লীগ সরকারের সময় কত বিলিয়ন ডলার ছিল, অর্থাৎ রিজার্ভ আওয়ামী লীগ সরকার কত বিলিয়ন ডলার রেখে গেছে। আওয়ামী লীগ সরকার 5 আগস্টে যখন বাংলাদেশ থেকে চলে যায়, পালিয়ে যায়, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে তখন আমাদের রিজার্ভ ছিল 20 বিলিয়ন ডলার। সেই 20 বিলিয়ন ডলার 16-17 মাসে 34 বিলিয়ন ডলার করেছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায়ী ভাষণে উল্লেখ করলেন এবং বললেন এখন আর আন্তর্জাতিক বিশ্বের যে সকল দেশ আমাদের কাছে ঋণ পাবে তারা বাংলাদেশকে তাড়া করতে পারবে না, আমাদের রিজার্ভ এখন 34 বিলিয়ন ডলার হয়েছে। 29শে ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশ হলো বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো 30 বিলিয়ন ডলার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে 34 বিলিয়ন ডলারের কথা বললো, বাকি বেশি যে 4 বিলিয়ন ডলারের কথা বললো, সেটা তাহলে মিথ্যা? মিথ্যা না সত্য সেটা আমি হিসাব করে আপনাদেরকে জানাই দিব। কিভাবে এই হিসাবটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দিয়ে গেছে সেটাও ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলল যে বাংলাদেশের রিজার্ভ 29 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তার মানে কালের কণ্ঠ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দুইটি গণমাধ্যমে একই নিউজ প্রকাশ হলো যে 30 বিলিয়নে দাঁড়াইছে। এরপরে সর্বশেষ দেখেন গণমাধ্যমে প্রকাশ হলো যে 30 বিলিয়ন ডলার রিজার্ভ নিয়ে পদযাত্রা শুরু করলো বাংলাদেশে এই বিএনপি সরকার, অর্থাৎ তারেক রহমান স্যারের নেতৃত্বে বিএনপির যে সরকার 30 বিলিয়ন ডলার নিয়ে বাংলাদেশ বিনির্মাণের পথ চলা শুরু করলো। তার মানে 34 বিলিয়ন ডলারের কথা যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন সেটা মিথ্যা। সেটা মিথ্যা নয়, তার মধ্যে গোজামিল আছে, সেটাও আপনাদেরকে বলছি। এখন কিছুটা মিথ্যা কিছুটা সত্যি, এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আমি ভিডিওর শেষের দিকে সেটা বলছি। এখন দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার কি কি করেছে। এই যে দেখেন বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা তারা কি করেছে, লোন করে রেখে গেছে। অর্থাৎ এই বিদ্যুৎ খাতের যে লোনটা দিতে হয়, আমরা যে বিদ্যুৎ কিনি সেটাতে বকেয়া রাখা গেছে 45,000 কোটি টাকা। তার মানে কোনো লোন তারা পরিশোধ করেনি। শেখ হাসিনার সময় শেখ হাসিনা যে লোন করে গেছে সেই লোনের কিঞ্চিত এই অন্তর্বর্তীকালীন সরকার পরিশোধ করে নাই। বিধায় বিদেশ থেকে যেই রেমিটেন্স গুলো আসছে সেগুলো রিজার্ভে জমা হয়েছে। আরো কিছু লুটপাট হয়েছে সেগুলো বলতেছি, লুটপাট হয়েছে সেগুলো বলতেছি। এখন এটা ফুলিয়ে ফাঁপিয়ে 34 বিলিয়ন তারা দেখিয়েছে। 34 বিলিয়নের মধ্যে আপনার যেই মানে অতিরিক্ত 4 বিলিয়ন, অর্থাৎ যে 30 বিলিয়ন গণমাধ্যমে বলছে আর অতিরিক্ত যে 4 বিলিয়ন, এর মধ্যে হিসাব যোগ করেছে যে কোনো এক জায়গা থেকে কিছু আসবে, আরেক জায়গা থেকে কিছু আসবে, আরেক জায়গা থেকে কিছু উদ্বৃত্ত হবে, এগুলো গ্রস দিয়ে 34 বিলিয়ন বুঝাইছে। অর্থাৎ নিট বাংলাদেশের রিজার্ভ হচ্ছে 30 বিলিয়ন। এই 30 বিলিয়ন ডলারে পেয়েছে এই বিএনপি সরকার। আর যেই ঋণগুলো পরিশোধ করতে হবে সেই ঋণ পরিশোধের সময় এই 26 সাল থেকে, চিন্তা করেন মানে কি পরিমাণ ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকারের হাল ধরলেন। তারপরে বিভিন্ন জায়গায় যে এই যে বিদ্যুতের যেগুলো হচ্ছে ঋণগুলো শোধ করা হয়নি সেগুলো কিন্তু বিএনপি সরকারের শোধ করতে হবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী গভীর রাতে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে বিদেশে, সিঙ্গাপুরে। সে পালিয়ে যাওয়ার পরেই তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠছে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো জায়গায় ঋণ পরিশোধ করলো না, কোনো উন্নয়নমূলক কাজ করলো না, কোনো ব্রিজ কালভার্ট করলো না, কোনো নদী খনন করলো না, কোনো সেতু মেতু কিছুই করলো না, তাহলে বিদেশ থেকে যে কোটি কোটি টাকা রেমিটেন্স এসেছে সেটা মাত্র এই রিজার্ভের এই 10 বিলিয়ন। শেখ হাসিনা তো 20 বিলিয়ন রেখাই গেছিল, 10 বিলিয়ন অন্তর্বর্তীকালীন সরকার বেশি দেখালো 16-17 মাসে। প্রতি মাসে যে হার রেমিটেন্স আসে এটা তো আরো বেশি হওয়ার কথা। লোন পরিশোধ ছাড়া, কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কি করে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আরো কিছু দুর্নীতির অংশ আজকে আপনাদেরকে জানাবো। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, সেও কিন্তু দেশ ত্যাগ করে চলে গেছে। তার বিরুদ্ধেও কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। চিন্তা করেন, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যে দায়িত্ব পালন করেছে খালি লুটপাট করেছে, কারণ তা তো জানে বেশি দিন থাকতে পারবো না, নির্বাচন হলেই আমরা চলে যাব, খালি লুটপাট করেছে। এই অভিযোগ উঠতেছে, প্রমাণ হবে ইনশাল্লাহ এবং এদের বিচার হবে। তবে এর মধ্যে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনাদেরকে বলছি। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক মানে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, সে গভীর রাতে বাংলাদেশের বিমানবন্দরের ভিআইপি লঞ্চ ব্যবহার করে পালিয়ে গেছে। এখন তার বিরুদ্ধে যখন গণমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, তিনি উল্টা হুমকি দিচ্ছেন যে আমার নিয়ে সমালোচনা করবেন, করেন, সমস্যা নাই, কিন্তু আমার পিছনে লাগতে আইসেন না, আমার পিছনে লাগলে
আমি এমন তথ্য ফাঁস করে দিব অনেকেরই প্যান্ট থাকবে না, প্যান্ট খুলে যাবে, চিন্তা করেন। তার মানে ভয় দেখাচ্ছে যাতে কেউ কিছু বলতে না পারে। তার সাথে অবশ্যই অন্য কেউ সুযোগ সুবিধা নিছে, না নিলে তো এই ভয় সে দেখাতে পারতো না। তার মানে এই উপদেষ্টা পরিষদে যারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিল, তাদের সবকিছু যদি অনুসন্ধান করা হয়, বৃহৎ রাক্ষস বের হয়ে আসবে। এরা রাঘব বোয়ালের মতো যে যেখানে যা পাইছে তাই গপ গপ করে গিলে খাইছে। এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তার বিরুদ্ধে 14,000 কোটি টাকা 3 দেশে পাচার করার অভিযোগ উঠেছে। আজকের কণ্ঠ অনলাইন পোর্টালে উঠেছে, সেটার একটা রেফারেন্স ব্যবহার করছে হচ্ছে বাংলা এডিশন। এটা যাচাই বাছাই করা হোক, 100% যাচাই বাছাই করা হোক। এরা যে সাধু ব্যক্তি, যদি সাধু হতো তাহলে এরা যখন ক্ষমতায় বসছিল তখন তারা তাদের সম্পদের হিসাব দিত সঙ্গে সঙ্গে। তারা সম্পদের হিসাব দেয় নাই, না দিয়ে তাদের ক্ষমতা যখন শেষের দিকে, নির্বাচনের কয়েকদিন আগে তারা বলছে যে আমাদের অতীতের সম্পদ ছিল এত, এখন সম্পদ হয়েছে এত। চিন্তা করেন কি হাস্যকর একটা বিষয়। যারা যখন ক্ষমতায় বসছে তখন আলোচনা সমালোচনা হয়েছিল, অনেক বিশেষজ্ঞ বিশ্লেষকের আলোচনা সমালোচনা করেছে যে আপনারা ক্ষমতায় বসলেন, আপনারা কত সম্পদ নিয়ে ক্ষমতায় বসলেন, আপনারা আপনাদের সম্পদের হিসাব দেন। 16-17 মাস ধরে দেয় নাই, নির্বাচনের কয়েকদিন আগে বলছে যে আমাদের অতীতের সম্পদ ছিল এত টাকা, এখন আমরা যাওয়ার সময় আমাদের সম্পদ হয়েছে এত টাকা। এই হিসাব কেউ মানবে? দুদকের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যারা ছিল তাদের প্রত্যেকের সম্পদের হিসাবের অনুসন্ধান করা, এবং কে কোথায় টাকা পাচার করেছে, কার লেনদেন কিভাবে হয়েছে, কে কোন প্রক্রিয়ায় বিদেশে টাকা পাচার করেছে, সেই সকল বিষয়ের তথ্য আস্তে আস্তে প্রকাশ করা হোক, আমরা জনগণ সেটা জানতে চাই। এছাড়াও এই যে সমন্বয়ক পরিচয় দিয়ে সারা বাংলাদেশে যারা চাঁদাবাজি করেছে, যারা মামলা বাণিজ্য করেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। তার সাথে যেই দলে জড়িত থাক, বিএনপি থাক, এনসিপি থাক, জামাত থাক, সবার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যেই ডামাডোল বাজিয়ে দেশ পরিচালনা করেছে যে আমরা দারিদ্রতাকে শূন্যের কোঠায় নিয়ে আসবো, 0%-এ নিয়ে আসবো, আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আরো 30 লক্ষ লোক নতুন করে দারিদ্র হয়েছে, নতুন করে 30 লক্ষ জনগণ দারিদ্র হয়েছে, গরিব হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তার মানে এরা উন্নয়নের নামে লুটপাট করছে, দুর্নীতি করছে। এদের বিষয়ে এদের মানে যারা যারা যেই প্রক্রিয়ার ভিতরে ছিল বিশেষ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।